তুষার কতটুকু না কোন সার এই পরিমাণ প্রয়োজন, এগুলো জানতে মূলত কৃষিকাজের ব্যবহৃত। এছাড়াও ব্যবহৃত ভূতাত্ত্বিক এবং বিদ্যুৎ পরিবহনে, এখানে তোমাদের একটা নোট আমি দিয়ে দিই। বিদ্যুৎ পরিবহনে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। ইউরেনিয়াম 235 এটি মূলত বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ভূতাত্ত্বিক ব্যবহৃত হয়ে থাকে আইসোটোপের ব্যবহার। ক্ষতিকর প্রভাব, এই যে আমরা এটাকে বললাম না আলফা বিটা এবং গামা রশ্মি বিকিরণ, তো এগুলোর মাধ্যমে কি হয়ে থাকে জিনগত পরিবর্তন, অর্থাৎ জেনেটিক্স যেসব সমস্যা থাকে, অর্থাৎ তোমার মা বাবার জিনগত যে বৈশিষ্ট্য তোমার মধ্যে আসার কথা, তোমার বংশগত জেনেটিক্স হেরিডিটারি, অর্থাৎ তোমার অ্যানসেস্টার্স থেকে পূর্বপুরুষ থেকে তোমার যে ধরনের বৈশিষ্ট্য বা আচরণগুলি বৈশিষ্ট্যগুলি কার্যকরী যেগুলো বা বংশগত বৈশিষ্ট্য যেগুলো আসার কথা সেগুলো তোমার আসবে না, সেগুলো ব্যাহত হবে, অর্থাৎ জিনগত পরিবর্তন হবে এবং ক্যান্সার সৃষ্টি হয় এবং ক্যান্সার সৃষ্টি হয়। এখন আমরা ফিরে আসি ইলেকট্রন বিন্যাস। আশা করি এটা সবাই বুঝতে পেরেছ। One of the most important topic, VBI important, ইলেকট্রন বিন্যাস। এটি সাথে সাথে সুন্দর একটি নিয়ম রয়েছে, সূত্র জাতীয় নিয়ম। সূত্রটা হচ্ছে 2n স্কয়ার। ব্যাস এটুকু হচ্ছে মেন সূত্র। n equal to কি? n is equal to কক্ষপথের সংখ্যা বা অরবিটাল সংখ্যা। এটি কাল্পনিক কক্ষপথ বিবেচনা করা হয় যখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে পরমাণু বা অ্যাটমস অর্থ পরমাণু ক্ষেত্রে হিসাব করা থাকে। কাল্পনিক এটি কক্ষপথ নির্ধারণ করা থাকে। এটিকে মূলত বলা হয়ে থাকে অরবিটাল। তো সেই অরবিটালের সংখ্যা, সেই অরবিটালটা কি? অরবিটাল হচ্ছে এগুলো দেখাচ্ছি সেলরা। তারপর অরবিটাল হচ্ছে এগুলো একটা অরবিটাল, এগুলো এইটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই পুরোটা একটি অরবিটাল এবং এগুলোকে কক্ষপথ বা অরবিট বলা হয়ে থাকে। অরবিটাল বা অরবিট বলা হয়ে থাকে। n is equal to 1 2 3 4 5 etc. যে কোনো কিছু হতে পারে। 1 is equal to প্রথম কক্ষপথ, 2 is equal to দ্বিতীয় কক্ষপথ, 3 is equal to এবং 4 is equal to অবশ্যই তৃতীয় এবং চতুর্থ কক্ষপথ। এবং এই 2n স্কয়ার সূত্রটি দিয়ে বোঝানো হয়ে থাকে, এই সূত্র থেকে যেই মানটা পাওয়া যাবে, অর্থাৎ যেই মানটা বা যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটি মূলত একটি অরবিটের
বা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অনুযায়ী অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা দেখি চলো। প্রথম কক্ষপথের জন্য দ্বিতীয়, একইভাবে তৃতীয় এবং চতুর্থ। Two n square equal to 2 into 1 square. 2 into 2 square, 2 into 3 square, 2 into 4 square. 2 into 1 square 2 একই পাই, অর্থাৎ 2 একে 2। এখানে আসছে 2 গুণ 4 গুণ 8, 3 দিয়ে 9 গুণ 18 এবং 14 থেকে 16 গুণ 32, অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টি এবং চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ 32টি ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্ভব। আমরা দেখে নেওয়া যাক এভাবে কিছু কক্ষপথকে মূলত শক্তি স্তর বলা হয়। আরেকটা জিনিস, কক্ষপথকে বলা হয়, কক্ষপথকে মূলত কক্ষপথকে শক্তি স্তর বলা হয়। কক্ষপথের কয়েকটা রুলস অথবা একটা রুলস আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী ইনকমপ্লিট হলে পরবর্তী, আমি যেভাবে মনে রেখেছিলাম তোমাদেরকে বিষয়ভাবে মনে রাখার চেষ্টা করছি, যে পূর্ববর্তী ইনকমপ্লিট হলে পরবর্তী ইম্পসিবল। আবার মূলত চিহ্ন ছাড়া ইম্পসিবল বললে ইটস কল্ড ইম্পসিবল। পরবর্তী ইনকমপ্লিট হলে এটাকে পরবর্তী ইম্পসিবল, অর্থাৎ পরবর্তী কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পন্ন যতটুকু আছে ততটুকু ইলেকট্রন স্থান না পেয়ে দ্বিতীয় বা পরবর্তী কক্ষপথ কখনোই গঠিত হবে না। যেমন দেখা যায় লিথিয়াম 3, লিথিয়াম 3 এখান থেকে প্রথম কক্ষপথের শক্তি স্তরকে বলা থাকে কে, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, চতুর্থ শক্তি স্তরকে এম। কে এল এম এন, কে এবং এল পর্যন্ত যাবে, কে ইজ ইকুয়াল টু এবং এল ইকুয়াল 1। এটা কখনোই এমন হবে না যে 3 0, it will never happen, it will never happen, this will happen always, অর্থাৎ 2 এবং 1 এভাবেই যেতে থাকবে। এটি মূলত নিয়মটি, যে পূর্ববর্তী ইনকমপ্লিট হলে পরবর্তী ইম্পসিবল। তারপরে আরো কয়েকটা আছে ইলেকট্রন বিন্যাস, যেটা সেরকম কয়েকটা আমরা ইলেকট্রন বিন্যাস দেখে থাকি, যেমন হিলিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আর লাস্ট করে দেওয়া যায় সালফার।
হিলিয়াম অবশ্যই কে এল এম এন দুটি থাকবে, K2L5 K2L8 M7 দুটি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, যেহেতু এল এর আপটিতে যাবে, কে এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা যেহেতু দুটি যাবে এবং এম এর সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টি, কিন্তু এখানে থাকবে 7টি, যেটা 7টি পাবে যেটা 7টি থাকবে। এবং এখানে হবে 2 8 2 একই রকম নিয়ম ফলো করেছেন। এর সর্বোচ্চ শক্তি ধারণ ক্ষমতা বা ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি, কে এর সর্বোচ্চ 2টি এবং বাকি 2টি এম কক্ষপথে চলে যাবে। সোডিয়ামের কক্ষপথে 281, এটাও ম্যাগনেসিয়াম মতো, এবং সালফার 286, অবশ্যই 2 8 এবং 6। কিন্তু কয়েকটা ক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে, যেমন ভাইয়া মনে করো যে এগুলো তো এভাবে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে বাকিগুলা এই কক্ষপথের মধ্যে হয়ে যাওয়া দরকার, অসম্ভব অবশ্যই না। কে এল এম এন এগুলো কক্ষপথ সবগুলোতে, অর্থাৎ কে এল এম এন এই কক্ষপথগুলো 20টা, প্রথম 20টা মনের মধ্যে ব্যবহৃত হবে। কিভাবে আপনারা দেখেছেন, আর্গন 18 288 এখন তোমরা হ্যাঁ এখানে তো 8টা না 18টা থাকার কথা, তাহলে এখানে 8টা থেকে কেন পরবর্তী শক্তি চলে গেল, এটা আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। এটি মূলত নিষ্ক্রিয়, প্রথমত নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে, অর্থাৎ আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস, এজন্য। দ্বিতীয়ত এটি তার, আমরা একটা নিয়ম পড়বো সামনে দিন, যদি তোমাদের ক্লাস 8-এ এই নিয়মটা দেওয়া নেই, যে অষ্টক অথবা 2 অথবা 8-এর সূত্র, 2 অথবা অষ্টক পূরণের সূত্র, অষ্টক সূত্র আমরা যেটা জানি, এটা তোমরা পরবর্তী ক্লাসে হয়তো পড়বে, অথবা এই যে ক্লাসের নাম জানবেন, যে কোনো একটা সর্বশেষ স্তরে অথবা অরবিটালগুলোর সর্বশেষ স্তরে, অরবিটালগুলোতে কে এল এম এন এই সূত্রগুলোতে, অর্থাৎ অরবিটালগুলোতে যদি জোড়ায় অথবা দুটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন বিন্যাস, এই দুটি ইলেকট্রন যদি জোড়ায় থাকেন, তাহলে এটি স্থিতিশীল গ্যাস হিসেবে পরিচিত হন, অথবা এটি গ্যাসের মতো আচরণ করে থাকে। কিন্তু এর চেয়ে গ্রহণযোগ্য একটি মন্তব্য করেছেন যে সর্বশেষ কক্ষপথ বা যে কোনো একটি কক্ষপথে এবং সর্বশেষ কক্ষপথে আগে 8টি ইলেকট্রন থাকবে, এরকম একটা নিয়ম আছে। তোমরা সামনে গেলে এটা জানতে পারবে, হয়তো তোমাদের এই বই আছে, কিন্তু আমার এখন সেই চ্যাপ্টারগুলো ঠিক মতো দেখা হয়নি, কারণ তোমাদের বইগুলো ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, আমাদের বইগুলো যদি তোমরা পড়তে, তাহলে অ্যাটলিস্ট অনেক কিছু তোমরা 9-এ যে ধারণা পেতে পারতে। এবারে যদি এরকম বইগুলো আমরা দেখে থাকি, তোমাদের 2-1টা চ্যাপ্টার হয়তো তোমরা উপকৃত হবে। যদি 9-10-এ আমাদের বইগুলো আবার ফিরে না আসতে, তাহলে তোমরা মোটামুটি এই প্রসিডিউরে তোমরা পরিচিত থাকবে। সো সেই অষ্টকের নিয়ম থেকে আমরা দেখতে গেলে যে এল এম এন অথবা যেগুলো একটি কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে কক্ষপথটিতে, সেটিকে মূলত নিষ্ক্রিয় গ্যাস হিসেবে ধরা যাবে। আর্গন ইজ কাইন্ড অফ গ্যাস, আর্গন ইজ গ্যাস। সো 2882 এভাবে যে থাকবে। কিন্তু তোমাদের কথা ছিল পটাশিয়াম তো গ্যাস না, তাহলে হয়তো এটি নার্গত, কিন্তু না, সেটা অন্যরকমভাবে হয়ে থাকবে। এগুলো তোমরা পরবর্তীতে ক্লাস 9-এ হয়তো আছে, হয়তো জানি না, বা তোমাদের এইটার কোনো একটা বইয়ে যদি দেওয়া থাকে, আমি বইটা পড়ে ঘেটে দেখবো যে সেখানে তোমাদের দেওয়া আছে কিনা। দেওয়া থাকলে আমি অবশ্যই সেখানে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে ওই ক্লাস ওয়াইজ ওই ভিডিওতে আমরা আলোচনা করবো। আপাতত ইলেকট্রন বিন্যাসগুলো দেখে নিই। সেগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসের মধ্যে তাদের কয়টা ধর্ম থাকে, আমি তোমাদেরকে মাত্র যেগুলো বললাম, যেমন গ্যাস, ইলেকট্রনের কয়টা মানে ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা বললাম না গ্যাস। সো এটা হচ্ছে একটি ইলেকট্রন বিন্যাসের কারণে তাদের ধর্ম। এখানে এটা হচ্ছে সক্রিয় ধর্ম, কয়টা ধর্ম আমরা বলে দিই। ইলেকট্রন, এটাকে দিয়ে ইলেকট্রন বিন্যাস বোঝানো থাকে, ইলেকট্রন বোঝানো থাকে বিন্যাস,
ধর্ম, সক্রিয় নিষ্ক্রিয়, গ্যাস, পরিবাহী, অপরিবাহী, ধাতব, অধাতব, আরো কয়েকটা আছে, বাট তোমাদের বইয়ে মূলত তোমরা যখন দেখবে তখন এটুকুই তোমরা দেখবে যে আছে, যে সক্রিয় নিষ্ক্রিয়, গ্যাস, পরিবাহী, অপরিবাহী, ধাতব, অধাতব। এগুলো হচ্ছে ধর্ম, তোমরা আপাতত মনে রাখবে। এগুলো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ফলে থাকা কিছু ধর্ম। এবং আয়ন সৃষ্টি, যেটা আয়ন সৃষ্টি আরেকটা আছে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটি ভিভিআই, আয়ন সৃষ্টি। আয়ন সৃষ্টির মধ্যে এক বা একাধিক ইমেজ, আমি এটা দিয়ে তোমাকে প্রশ্ন দিলাম, ইলেকট্রন ত্যাগ করলে কেটন, ক্যাটায়নে পরিণত হয়। এটাকে মূলত বলা থাকে পজিটিভ চার্জ। এটি পজিটিভ চার্জ যুক্ত, অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত, তাই এটিকে পজিটিভ চার্জ লিখলাম। এটি হচ্ছে একটি আয়ন সৃষ্টি। এবং হুবহু এক, অর্থাৎ বাকিটা ইলেকট্রন বিন্যাস গ্রহণ। আমি লিখলাম না, তোমরা লিখে নিও, যদি নোট হিসেবে তোমরা লিখে দেবো ক্লাস থেকে। এটা মূলত ঋণাত্মক চার্জযুক্ত, এখন অবশ্যই ক্যাটায়ন যেহেতু ধনাত্মক চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত হয়ে থাকে, এটা কমন সেন্স, বাট তাও এটাকে মূলত ঋণাত্মক চার্জ বলা হয়ে থাকে। এই দুটো ধর্ম তোমরা অবশ্যই মনে রাখবে। এটি হচ্ছে আয়ন সৃষ্টির গুরুত্বপূর্ণ ধর্ম। এটি মূলত সর্বব্যাপী শক্তি স্তরে, দুটোর ক্ষেত্রে সর্ববহিস্থ অরবিটালে অথবা সর্ববহিস্থ শক্তি স্তরের ক্ষেত্রে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করলে তাকে ক্যাটায়ন, এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে, এটি মূলত ত্যাগ ছিল, ত্যাগ করলে ক্যাটায়ন এবং গ্রহণ করলে অ্যানায়ন। অ্যানায়ন ইজ নেগেটিভ চার্জ এবং ক্যাটায়ন পজিটিভ চার্জ। যেমন আমরা যদি একটি উদাহরণস্বরূপ তোমাদের দেখেন, অলরেডি কিন্তু এই চ্যাপ্টারটা প্রায় শেষের দিকে। তোমরা যদি খেয়াল করে থাকো, তোমরা যারা বই পড়ো না এখন পর্যন্ত, অবশ্যই এটা এই ভিডিওটা দেখলে বই এখন পর্যন্ত পড়ার কথা না। বইটা তোমাদের পড়া লাগবে না, একটা বার যদি জাস্ট তোমরা এটা চোখ বলে দেখার মতো রিডিং করে যাও, আমি যেটুকু পড়াচ্ছি সেগুলো যদি খুব মনোযোগ সহকারে তোমরা দেখে যাও, তারপরে তোমরা যদি বইটা একটু জাস্ট বইয়ের পাতাটা যেভাবে খুলে প্রতিটা পাতা চ্যাপ্টার ওয়াইজ একটা দুটা তিনটা এভাবে দেখতে দেখতে থাকো, চোখ বলে দেখার মতো অনেক কিছু তোমরা দেখতে পাবে যেটা মিলে গেছে। এবং এটাকে এই পড়াগুলোকে বেশি না 7 থেকে 8টা মাসের জন্য মাথার মধ্যে একদম বোর্ড পিন দিয়ে এবং ঠুকে দাও, বোর্ড পিন দিয়ে ঠুকে দাও মাথার মধ্যে পড়াগুলো প্লিজ। এটা আমার তোমার জন্য রিকোয়েস্ট। যত যাই করো, বদমেশি, ফাজলামি, তাফালিং, ঘোরাফেরা, চিল, সব কিছু কোনো সমস্যা নেই, ছোটো ভাই এবং বোনেরা। কিন্তু এই পড়াগুলোকে জাস্ট দেখার সময় একটু এমনভাবে দেখো, ধরো এমনভাবে শোনো যেন তোমার ব্রেনের মধ্যে একটু হলেও ইনপুট হিসেবে একটা লং টাইম, নট ফর লং টাইম বাট ফর কোয়াইট টাইম, কোয়াইট গুড টাইম, তোমার ব্রেনের মধ্যে এটা সেট হয়ে যায়, ঠিক আছে?
চলো আমরা আবার করে ফিরে আসি। ইলেকট্রোম্যাগনেটিক ধর্ম এখান থেকে আমরা এটা দেখতে পারি, যেমন সোডিয়াম ফ্লোরাইড একটি যৌগ আমরা দেখব, এটাকে বলা হয় সোডিয়াম ফ্লোরাইড। এখানে ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি সোডিয়াম থেকে আসবে সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস, প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস থেকে ফ্লোরাইড মাইনাস। সো এখানে এটা হচ্ছে মূলত ক্যাটায়ন, and this is anion. So এই দুটোকে যদি আমরা ইলেকট্রন হিসেবে যোগ করে থাকি, সোডিয়াম প্লাস ফ্লোরিন equal to sodium plus plus fluorine minus equals to sodium fluoride। এইভাবে আসে মূলত একটি ইলেকট্রন বিন্যাস। এখানে ফ্লোরিন তোমরা খেয়াল করতে পারো, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়েছে, তো ত্যাগ করার কারণে আর একটি যেহেতু ইলেকট্রন প্রয়োজন তার যার কারণে ওর প্লাস চিহ্নটি এখানে রয়েছে, আর এখানে একটি সোডিয়াম প্লাস চিহ্ন দিয়ে আমরা বোঝানো হয়েছে যে তার ইলেকট্রন সে ত্যাগ করেছে, তার ইলেকট্রন এখন দরকার। সো এখানে ইলেকট্রন একটি ত্যাগ করার কারণে সোডিয়াম কিন্তু ধাতব সোডিয়ামে পরিণত হয়েছে, এই ধর্মটাকে বলা হয় ধাতব। আমরা এটা বললাম যে ধর্ম ইলেকট্রন বিন্যাসের ফলে আমরা দেখলাম যে আয়ন সৃষ্টির ফলে ধর্ম, সেই ধর্মের মধ্যে এটি হচ্ছে ধাতব, সোডিয়াম ধাতব ধর্মে পরিণত হয় ক্যাটায়নের মাধ্যমে, এবং ফ্লোরিন সেই ত্যাগকৃত ইলেকট্রনকে গ্রহণ করেছে, সেই ত্যাগকৃত ইলেকট্রনকে ফ্লোরিন গ্রহণ করেছে এবং গ্রহণ করে ফ্লোরিন আয়ন, ফ্লোরিন মাইনাস আয়ন আছে, ফ্লোরিন অ্যানায়নে যদি ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ তার মানে কি সর্বপ্রথম যুক্তি যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে অবশ্যই এটা অ্যানায়ন হয়ে থাকে, সেই অ্যানায়নের মাধ্যমে। তো সেই কারণে ফ্লোরিনটা মূলত অ্যানায়ন হয়েছে, অ্যানায়ন ঘটেছে, অর্থাৎ এটি ঋণাত্মক চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জ হয়েছে, এবং সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে, ধাতুতে পরিণত হয়েছে। সবসময় মনে রাখবে যে সকল ইলেকট্রন একাধিক ইলেকট্রন ত্যাগ করে থাকে তারা ধাতব পদার্থ, যেসব মৌল এক ব্যাগেতে বা যেসব পরমাণু এক একাধিক ইলেকট্রন গ্রহণ করে থাকে তারা অধাতব পদার্থ, এবং যেসব তাপমাত্রার উপর নির্ভর করে ধাতব আচরণ করে থাকে অথবা অধাতব আচরণ করে থাকে, তোমাদের এটা নর্মালি হিন্টস দিয়ে রাখবে, তাদেরকে এগুলোকে অর্ধধাতু বা অর্ধধাতু অপধাতু বলা হয়ে থাকে, অপধাতু পদার্থ বলা হয়ে থাকে, অর্থাৎ মাঝে মাঝে ধাতুর মতো আচরণ করে থাকে, মাঝে মাঝে অধাতুর মতো আচরণ করে থাকে, কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে এরা ধাতুর মতো আচরণ করে থাকে। সো এইটাই ছিল সোডিয়াম ফ্লোরাইড। এইটা হচ্ছে মূলত সোডিয়াম ফ্লোরাইডের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ আয়ন সৃষ্টির মাধ্যমে ইলেকট্রন বিন্যাস। এবং তোমাদের লাস্ট এই সোডিয়াম ফ্লোরাইড ব্যবহৃত হয় পানিতে দাঁতের ক্ষয় রোধ এবং টুথপেস্ট। যেহেতু এটা টুথপেস্ট ব্যবহৃত তাহলে অবশ্যই যে কি একটি ক্ষার অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড একটি ক্ষার, আমরা এটা আপনাদের জানবো। এটা নানান সাথে রাসায়নিক সংকেত লেখা নিয়ম। কেমিস্ট্রি ভাষা সবসময় একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে আমি লিখে দিচ্ছি in the language of chemistry, plus means done, minus means grown। এই জিনিসটা শুধু 6-7 মাসের জন্য কেমিস্ট্রি যদি তোমরা পড়ে থাকো ক্লাস 9-10 এর ভাষায়,
এখানে বিজ্ঞানের মধ্যে তোমাদের যেহেতু কেমিস্ট্রি পার্টটা দেওয়া হয়েছে সেটা একটা কেমিস্ট্রি রিলেটেড চ্যাপ্টার, আমি সেই জন্য দিলাম। এই জিনিসটা পুরোপুরি মাথার মধ্যে এখান থেকে সেট করে নাও, যদি যারা যারা ভবিষ্যতে 9-10-এ আবার তোমাদের পরের বছর থেকে, এই বছর না 25-26 সাল থেকে সায়েন্স আর কমার্স ডিভিশন শুরু হবে। তো তখন তোমরা যারা সায়েন্স পেয়ে পাবে তারা একটা জিনিস ধরে রাখো, এখান থেকে মাথায় ঢুকে নাও, প্লাস পজিটিভ প্লাস ইকুয়ালস টু দান, মাইনাস এই চিহ্নটা থাকলে গ্রহণ। এটা মাথার মধ্যে একদম ফিট করে নাও যে পর্যন্ত তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। আপাতত সময়ের জন্য যারা পড়ছো তারা এটা ফিট করে নাও মাথার মধ্যে, প্লাস ইকুয়াল টু দান। আমরা সাহায্য হচ্ছে প্লাস ইকুয়াল টু গ্রহণ, কিন্তু এখন প্লাস ইকুয়াল টু দান, মাইনাস ইকুয়াল টু গ্রহণ। ওকে, দেন সাহায্য রাসায়নিক সংকেত লেখা, লিথিয়াম একটা মৌল এবং অক্সিজেন এর একটা মৌল, আর দিস অক্সিজেন, এই দুটো মিলে কি বের হবে? অক্সিজেন 8, এটা অক্সিজেন 8 এটা এবং লিথিয়াম 3, এই দুটো মিলে একটি যৌগ গঠিত হবে। এবং সেই যৌগ দুটো যদি তোমরা মিলিত করছো, যৌগ দুটো মিলিত হবে লিথিয়াম অক্সাইড। চুন প্রকৃতির কোনো একটা মৌল, এটা কেন হবে লিথিয়াম প্লাস প্লাস অক্সিজেন টু মাইনাস। অক্সিজেন টু মাইনাসটা কেন হলো? সর্বশেষ শক্তি স্তরে n equals to 2 হওয়ার, n equals to 2 হওয়ার anion সর্বশেষ থেকে সর্বশেষ শক্তি স্তরে n equals to 1 হওয়ার cation এবং cation লিথিয়াম টু মাইনাস এবং অক্সিজেন প্লাস, এই দুটো মিলে উৎপন্ন হবে। এবং এরকম থাকলে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে আয়ন মানটি অণু হিসেবে কাউন্ট, in exchange এক্সচেঞ্জ ফর্ম কি হবে? অণু হিসেবে কাজ হবে। লিথিয়াম লিখলাম, অক্সিজেন লিখলাম, হয়তো এটা এখানে 2 হিসেবে অথবা এখানে 2 হিসেবে হবে, কিন্তু দুই জায়গায় 2 হিসেবে কখনোই হবে না। এখন এই কথাটা মানে কি? এক্সচেঞ্জ ফর্ম। অক্সিজেনের যে দুটি আয়ন আমরা দেখতে পাচ্ছি 2 - আয়ন, সেটি এক্সচেঞ্জ ফর্মেশন হয় লিথিয়ামের অণু হিসেবে গ্রহণ অর্থাৎ কাউন্ট করা হবে বা